তাহলে অ্যাট ফার্স্ট আমরা দেখব এনভায়রনমেন্ট আলোচনা করতে গেলে আমাদের ইকোসিস্টেম বুঝতে হবে। ইকোসিস্টেম এটা 9-10 এর পড়া। তারপর আমি একটু রিপিট করতেছি আপনাদের জন্য যে ইকোসিস্টেম জিনিসটা কি। এখানে ইকোসিস্টেমের অনেক বড় একটা সংজ্ঞা দেওয়া আছে, বাট আমি যদি এটাকে জেনারেল অ্যাসপেক্টে আপনাদের বোঝার জন্য বলি, ইকোসিস্টেম হচ্ছে ইট ইজ ওয়ান কাইন্ড অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ একটা জিওগ্রাফিক্যাল এরিয়া যেখানে সেম এনভায়রনমেন্টাল কন্ডিশনে বিভিন্ন ধরনের লিভিং কম্পোনেন্ট বা কমিউনিটির সাথে অথবা লিভিং অর্গানিজম বা লিভিং কমিউনিটির সাথে যে ইন্টারেকশন, তাদের যে ইন্টারডিপেন্ডেবল ইন্টারেকশন, অর্থাৎ তারা যে একে অপরের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতার কারণে যেই একটা সহনশীল পরিবেশ গড়ে ওঠে ওটাকেই বলে ইকোসিস্টেম। যেমন আমরা 9-10 যখন পড়েছি, উদাহরণ দিয়ে পড়েছি যে কোনো একটা বনে কিছু বাঘ আছে, তো বাঘের সংখ্যা যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় তাহলে হরিণের সংখ্যা কি হবে? কমে যাবে। হরিণের সংখ্যা যদি হঠাৎ করে কমে যায় তাহলে ঘাসের সংখ্যা বেড়ে যাবে। এটা স্যার সালোক সংশ্লেষণ এই অর্থাৎ খাদ্য পিরামিডের ভিতরে আমরা পড়ছি। স্যার খাদ্য পিরামিড, হ্যাঁ, ওইটাও ইকোসিস্টেমেরই একটা পার্ট। সো ইকোসিস্টেম হচ্ছে ওই যে ইকোসিস্টেমের ভিতরে ডেফিনেশন আপনি যত কিছুই বলেন, যদি এখানে জিওগ্রাফিক্যাল এরিয়া এবং আন্ডার দ্য সেম ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্টারঅ্যাক্টিং অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ যদি না বলেন উইথ দ্য লিভিং কমিউনিটি, তাহলে আপনার কোনোদিন ইকোসিস্টেমের সংজ্ঞা পরিপূর্ণ হবে না, আপনি যত বড় সংজ্ঞায় দেন। তো সেই অংশটুকুই আমি আমাদের এখানে বইতে যা আছে সেখান থেকে শীটের ভিতরে ছোট করে নিয়ে আসছি, সেকেন্ড প্যারাটুকু। A more formal definition is an ecosystem is a geographical area where a community of living, interacting and interdependent, অর্থাৎ তারা একই কমিউনিটি, লিভিং কমিউনিটি একটা সেম জিওগ্রাফিক্যাল এরিয়াতে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেম এনভায়রনমেন্টাল প্যারামিটার। এনভায়রনমেন্টাল প্যারামিটারগুলো কি কি হবে? টোপোগ্রাফি হবে, সেখানে সয়েল টাইপ থাকতে পারে, সেখানকার উইন্ড, সান, এই সমস্ত বিষয়। অর্থাৎ এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সটা একই থাকবে, তারা একে অপরের ইন্টারডিপেন্ডেন্ট হবে এবং তাদের মধ্যে অবশ্যই ইন্টারাকশন থাকবে। ইন্টারাকশন না থাকলে সেটা ইকোসিস্টেম হবে না। ইন্টারাকশন মানে যে একে অপরের দ্বারা যে প্রভাবিত হওয়ার যে ব্যাপারটা, যেমন ওই উদাহরণ দিলাম প্রথমে, যেখানে বাঘের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেলে আমাদের হরিণের সংখ্যা কমে যাবে, হরিণের সংখ্যা মানে ঘাসের সংখ্যা বেড়ে যাবে, এরকম ব্যাপারগুলো একটা সাথে একটা ইন্টাররিলেটেড, সেটাকে আমরা বলবো ইকোসিস্টেম। এনভায়রনমেন্ট কখন আমরা একটা এনভায়রনমেন্ট বলি ক্ষতিগ্রস্ত হচ্ছে কখন হয়? যখন স্যার হ্যাঁ যান আমরা লিভ নিলাম স্যার। হ্যাঁ, তো ইকোসিস্টেম এনভায়রনমেন্ট তখন ক্ষতিগ্রস্ত হয় যখন সেখানকার ইকোসিস্টেমটা হ্যাম্পার্ড হয়। তো এনভায়রনমেন্টের ডেফিনেশনটা কি আসবে? এনভায়রনমেন্টটা ওই রকমই, এনভায়রনমেন্ট দ্য সাম অফ অল এক্সটার্নাল অ্যান্ড কন্ডিশনাল ইনফ্লুয়েন্স অ্যাক্টিং ইন দ্য লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অর্গানিজম। অর্থাৎ এনভায়রনমেন্ট হচ্ছে যত এক্সটার্নাল এবং ইন্টারনাল ইনফ্লুয়েন্স আছে কোনো একটা ইকোসিস্টেমের উপরে বা কোনো একটা লিভিং কমিউনিটি বা অর্গানিজম, তাদের যে ডেভেলপমেন্টের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সমস্ত বিষয় নির্ভর করে তাদের উপরে, সেই বিষয়টাকে একসাথে বলে এনভায়রনমেন্ট। ইট কনসিস্ট এয়ার, ওয়াটার, ফুড, সানলাইট এটসেট্রা। এনভায়রনমেন্টের প্যারামিটার হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে বায়োটিক এবং আরেকটা হচ্ছে অ্যাবায়োটিক। যেই টপিকসগুলো আমি দেখাচ্ছি সেটা আপনি একটু দেখবেন, চাইলে নোট করে রাখতে পারেন যে স্যার কোন কোন টপিকসগুলো দেখাচ্ছে বা গুরুত্ব দিচ্ছে। বায়োটিক এবং অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক কোনটা? অ্যাবায়োটিক হচ্ছে যেগুলো ফিজিক্যাল আর নন লিভিং বলতে পারি আমরা, যাদের জীবন নাই, নন লিভিং। কি কি হতে পারে? সয়েল, ওয়াটার, সানলাইট, এগুলা অ্যাবায়োটিক এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। আর বায়োটিক যেগুলো লিভিং অর্গানিজম, মানুষ, পশু পাখি, যাদের জীবন আছে তারা সবাই।
এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাটা আসলে গুরুত্বপূর্ণ। দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং দ্যাট ইজ কনসার্নড উইথ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট ফ্রম দ্য পটেনশিয়াল ডেটেরিয়েশন ইফেক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটি। অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ইজ দ্য ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, তাহলে ইঞ্জিনিয়ারিং একটা ব্রাঞ্চ যেটা আলোচনা করবে কি এনভায়রনমেন্টকে কিভাবে রক্ষা করা যায়, হিউম্যান অ্যাক্টিভিটি যার কারণে এনভায়রনমেন্ট ডিটেরিয়াস হয়, ক্ষতিগ্রস্ত হয়। ডিটেরিয়াস মানে ক্ষতিগ্রস্ত, পটেনশিয়ালি ডিটেরিয়াস অর্থাৎ উল্লেখযোগ্য হারে যে এনভায়রনমেন্ট ক্ষতি হয় হিউম্যান যে সমস্ত অ্যাক্টিভিটি দ্বারা, ওই সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবে এবং তার ইফেক্ট নিয়ে আলোচনা করবে, এবং সাথে সাথে হিউম্যান পপুলেশন ফ্রম দ্য ইফেক্ট অফ অ্যাডভার্স এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এনভায়রনমেন্টের যে অ্যাডভার্স ইফেক্ট তার কারণে মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইটা নিয়েও আলোচনা করবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। আমরা একটু ইন্ট্রোডাকশন টু ওয়াটার সাপ্লাই প্রথম চ্যাপ্টার শুরু করলাম আমরা। ইন্ট্রোডাকশন টু ওয়াটার সাপ্লাই, এই ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভস আছে। তার আগে বলে নিই যে ওয়াটার সাপ্লাই এটা মানুষের অনেক পুরাতন একটা ধারণা, অনেক আগে। ইতিহাস বিশ্লেষণ করলে পাওয়া যায় যে হরপ্পা সভ্যতা যেখানে ছিল, হরপ্পা সিভিলাইজেশন যেটা হয়েছিল আমাদের সিন্ধু প্রদেশে, সিন্ধু নদীর তীরে যে সমস্ত এলাকাতে, মহেঞ্জোদারোর নাম তো আপনারা সবাই শুনেছেন কম বেশি নাকি? জি স্যার, ইতিহাসে ছিল স্যার। ছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় যে মহেঞ্জোদারো আবিষ্কার করে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে, শুরুর দিকে। তো ওখানে তারা অ্যানালাইসিস করে দেখেছে যে তাদের ওখানে ওয়াটার সাপ্লাই করার সিস্টেম কন্ডুইট ছিল, তারা ওয়াটার সাপ্লাই করতো বাসা বাড়িতে, এবং সেন্ট্রাল ওয়াটার সাপ্লাই সিস্টেমও ছিল, বড় বড় মানে চৌবাচ্চা টাইপের ছিল, যেটা দ্বারা মানুষ ওখানে সেন্ট্রালি তাদের ওয়াটারের যে সমস্ত চাহিদা সেগুলো পুরা করতো ওখান থেকে, এবং সেটা সাপ্লাই হতো, ডিস্ট্রিবিউট হতো। সো এই ধারণাটা মানুষের অনেক পুরানো, এবং তার পাশাপাশি স্যানিটেশন জিনিসটাও মানুষের মাঝে চলে আসে। তখন সাপ্লাইয়ের সাথে স্যানিটেশন আসে, এটা আমরা ওয়াটার 2-তে পড়াবো, ফান্ডামেন্টাল 2-তে, সেজন্য এখানে ওটা বেশি ডিসক্রাইব করব না। তাহলে আমরা জানতে পারলাম যে ওয়াটার সাপ্লাই সিস্টেম এটা শুধু সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা এই যুগে পড়তেছি তা না, এটা অনেক আগে আমাদের পুরান সভ্যতা 3-4 হাজার বছর আগের সভ্যতার মাঝেও এই সমস্ত নিদর্শন পাওয়া যায়, এবং এটা হিউজ পরিমাণে আলোচনা হয় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। কারণ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট হচ্ছে এটা হিউম্যান স্যানিটেশন, আর স্যানিটেশনের একটা পার্ট হচ্ছে ওয়াটার সাপ্লাই এবং ওয়াটার ট্রিটমেন্ট। সেই হিসাবে আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1-এ বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ ওয়াটার সাপ্লাইটাকে আলোচনা করে থাকি। তাহলে ওয়াটার সাপ্লাইয়ের কিছু অবজেক্টিভস আছে, কেন আমরা আলোচনা করব এটা, বা ওয়াটার সাপ্লাইয়ের অবজেক্টিভসটা কি? সেটা হচ্ছে সাপ্লাই ওয়াটার, supply adequate quantity of water to ensure all the requirements for a community for water and be available when required. অর্থাৎ ওয়াটার সাপ্লাইয়ের যে অবজেক্ট, 3টা অবজেক্ট আছে, তার ভিতরে প্রথমটা হবে যে আমি যে ওয়াটারটা সাপ্লাই করব সেটা পর্যাপ্ত পরিমাণে হতে হবে, এবং ওই কমিউনিটির সমস্ত চাহিদা পূরণ করবে, এবং যখন যতটুকু তারা চাইবে ততটুকুই তারা পাবে, অ্যাভেলেবেল when required, যখন দরকার তখনই পাবে। তা না হলে আমার ওয়াটার সাপ্লাই অবজেক্টিভস ফুলফিল করলো না। এটা ঢাকা শহরে ভালো বোঝা যায়, দেখবেন যে পানি নাই, হঠাৎ করে চলে গেছে, দরকার পানি নেই, এই জন্য তারা স্টোর করে জমা করে রাখে। খুলনাতে এরকম বিষয়টা হয় না? জি স্যার। তো খুলনাতে এখন হয় আবাসিক এরিয়াতে সোনারাঙ্গা ফার্স্ট ফেজ, অর্ধেক গোসল হয়েছে আর পানি পেন। হ্যাঁ, সোনারাঙ্গা ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে এর শুষ্ক মৌসুমে ওদের পাম্পগুলোতে পানি পাওয়া যায় না,
পানি আসে না, পানি ওঠে না। এটা হলো ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে সাপ্লাই সেফ অ্যান্ড হোলসাম ওয়াটার। এই সেফ এবং হোলসাম এর ডেফিনেশন আছে, এটা আমরা একটু পরে দিব। এখন আপাতত এইটুকু জেনে রাখি, সাপ্লাই ওয়াটার হতে হবে সেফ এবং হোলসাম টু দ্য কনজিউমার। কনজিউমার মানে যারা গ্রহীতা, যে আমার ওয়াটারটাকে গ্রহণ করতেছে। খুলনা সিটিতে ওয়াটার সাপ্লাই কারা দেয়? সাপ্লায়ার কারা জানেন? জানেন না? স্যার ওয়াসা। খুলনা ওয়াসা। আর কনজিউমার কারা? আমরা। তাহলে কনজিউমার যখন ওয়াটারটা সাপ্লাই দিব কনজিউমারকে, তাহলে যে সাপ্লাই দিচ্ছে তার দায়িত্ব হলো ওয়াটারটা সেফ হতে হবে এবং হোলসাম হতে হবে। এটা কে নির্ণয় করবে? ইঞ্জিনিয়ার নির্ণয় করবে। আপনারা জানেন যে বর্তমানে খুলনা ওয়াসাতে যে প্রজেক্টগুলো হইলো ওগুলো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এতে যে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে কিন্তু মনিটরিং করতে হয় সিভিল ইঞ্জিনিয়ারদের। খুলনা ওয়াসায় কিন্তু অনেক সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাহলে সিভিল ইঞ্জিনিয়ার যদি এই অংশটুকু না করতো তাহলে সে ওয়াটার সাপ্লাই এবং এগুলো বুঝতে পারবে? বুঝতে পারবে না। 3 নম্বর অ্যাডভান্টেজটা কি? মেক ওয়াটার ইজিলি অ্যাভেলেবল টু দ্য কনজিউমার। ইজিলি দিতে হবে, মানে সহজে পেয়ে যায়। আপনি ওয়াটারও দিলেন পর্যাপ্ত পরিমাণে, ঠিক মতোই দিলেন, এবং যখন দরকার তখনই দিলেন, যতটুকু দরকার ততটুকুই দিলেন, সেফও দিলেন, হোলসামও দিলেন, কিন্তু এমন জায়গায় দিলেন আমার আনতে গিয়ে 2 ঘন্টা লস। তাহলে হলো? এটা কি ইজিলি অ্যাভেলেবল হলো? ইজিলি হলো না। সেজন্য আমাকে ইজি ব্যাপারটাও যাতে কনজিউমার ইজিলি পেতে পারে আমার ওয়াটারটা। খুলনা ওয়াসা তো বলতে পারতো যে আমরা ট্রিটমেন্ট করছি ওয়াটার, এখান থেকে সকালবেলা এসে খুলনা ওয়াসা থেকে কিনে নিয়ে যাবেন। খুলনা ওয়াসা জানেন এখন বোতলজাত পানি পাওয়া যায়, তারা বের করছে। কিন্তু তারা কি করছে? এটা তারা ডিলার দিয়ে দিছে। ডিলার কেন দেয়? ডিলার এই তারা ডিলারশিপ এই জন্য দেয় যাতে কনজিউমার এটা ইজিলি পেতে পারে। বিভিন্ন জায়গায় জায়গায় তারা ডিলার সেট করে দেয়। সবার পক্ষে কি খুলনা ওয়াসা গিয়ে কিনে আনা সম্ভব? সম্ভব না। এই ফুলবাড়ি গেটের মানুষ নয় কিনতে পারলো, কিন্তু শিরোমণি তারা কিভাবে কিনবে? ফুলতলা আরো দূরে গেলে আরো দূরে তারা কিভাবে কিনবে? আর একজন মানুষ কেনই বা পানির জন্য তাকে প্রত্যেকদিন ফুলতলা থেকে বা ফুলবাড়ি গেট থেকে খুলনা ওয়াসা যেতে হবে? ফুলবাড়ি গেটে কেন নাই? এটা কি বলে? মেক ওয়াটার ইজিলি অ্যাভেলেবল টু দ্য কনজিউমার। সেফ এবং হোলসাম ওয়াটারের যে ক্রাইটেরিয়া সেটা হলো সুইটেবল ফর ডোমেস্টিক ওয়াটার, ফর ডোমেস্টিক ওয়ার্ক। ডোমেস্টিক মানে আমার দৈনন্দিন জীবনে যত কার্যাবলী, সেই কার্যাবলীর জন্য সেটা সুইটেবল হবে এবং টেস্ট ঠিক থাকবে। যখন পানির সবই ঠিক আছে, পানি খাইতে তিতা 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 লাগে, খাবেন? যত ভালোই হোক পাওয়া যাবে? খেতে পারবে না। ওটা কেন হবে? কোনো মিনারেল বেশি থাকলে, যেমন বৃষ্টির পানি, বা কম থাকলে নর্মাল যে পানি আর মিষ্টির পানি, কিন্তু বৃষ্টির পানি কিন্তু একরকম স্বাদ না। বৃষ্টির পানি কেমন একটু তিক্ত তিক্ত স্বাদ, একটা অন্যরকম ভাব আছে ওর মধ্যে। খেয়ে দেখছেন বৃষ্টির পানি কখনো? খুলনা তো মিষ্টি পানি অনেক ভালো খাওয়া, বেশি খাওয়া হয়, বিশেষ করে কয়রা, হালকা তো মোংলা, তিতা তিতা লাগে। কয়রা মোংলা সমস্ত জায়গায় মানুষ তো সারা বছর বৃষ্টি পানি ধরে রাখে, রেইন ওয়াটার হারভেস্টিং করে। তাহলে ওয়াটারের ইম্পর্টেন্সটা কি এগুলো আপনারা জানেন, যে মানুষের জীবনের, মানুষের কোষের 2 থেকে 3 ভাগের 2 ভাগ পানি দ্বারা গঠিত। এগুলোর জন্য পানি বেশি দরকার হয় আমাদের, এগুলো আপনারা দেখবেন, এখানে বোঝানোর কিছু নাই। সেফ, অ্যাডিকুয়েট এন্ড অ্যাক্সেসিবল ওয়াটার, এটাই। এইটুকু আপনারা দেখবেন, ইম্পর্টেন্সটা দেখে নেবেন। এটা এতক্ষণ যা বললাম সেগুলোর সামারি বা 2-1টা কথা যেগুলো আছে এগুলো আপনারা নিজেরাই বুঝবেন পড়লে। আমি যেটা বুঝাই দিতে হবে এবং ভেঙে বলতে হবে সেটা আমি বলতেছি। পরে আমরা আসি পোর্টেবল ওয়াটার এবং প্যালাটেবল ওয়াটার।
পোর্টেবল ওয়াটার কি? আমরা অনেক জায়গায় শুনে আসছি পোর্টেবল ওয়াটার, তাই না? পোর্টেবল জিনিসটা কি? সেফ এবং হোলসাম বুঝছেন তো? সেফ ওয়াটারটা হবে সুইটেবল ফর ডোমেস্টিক ওয়ার্ক, অথবা বইতেও দেওয়া আছে, বইতে ভালো পাবেন। আমি বইতে দেখাই দিচ্ছি, আইটিএন এর বইয়ের কোন অংশটুকু আপনারা দেখবেন। আবার বলবেন স্যার বইতে আমরা খুঁজে পাচ্ছি না, এরকম সমস্যা হয়। আমি বই দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট দিয়েছি যে জি স্যার। আইটিএন এর বইয়ের পার্ট 3 ওয়াটার সাপ্লাই, চ্যাপ্টার নাম্বার 15 লিখে রাখেন, নোট করে রাখতে পারেন। চ্যাপ্টার নাম্বার 15 পার্ট 3। এখানে ওয়াটার সাপ্লাই হিস্ট্রি দেওয়া আছে, যেখানে আমরা বলছি কিছুটা বলার চেষ্টা করেছি। আমরা অবজেক্টিভসটা এই যে দেখেন 5.3 অবজেক্টিভস লেখা আছে। একই জিনিস শীট থেকে দেখতে পারেন, বই থেকে দেখতে পারেন, যেটা আপনাদের সুইটেবল হয় সেটাই দেখবেন। হোলসাম ওয়াটার দেখেন, হোলসাম ওয়াটার ইজ আনপলিউটেড, significantly free from toxic substance as well as excessive amount of mineral। অর্থাৎ হোলসাম ওয়াটার তখন বলবো আমরা যখন ওয়াটারটা কি হবে, আনপলিউটেড, অর্থাৎ দূষিত হবে না, বিশুদ্ধ হবে। ফ্রি ফ্রম টক্সিক সাবস্টেন্স মানে কোনো বিষাক্ত সাবস্টেন্স বা বিষক্রিয়া হতে পারে, এরকম কোনো সাবস্টেন্স থাকা যাবে না। এবং এক্সেসিভ কোনো অ্যামাউন্ট অফ মিনারেল থাকবে না, সেটাকে আমরা বলবো হোলসাম ওয়াটার। সেফ কখন বলবো? The water is safe when it doesn't cause any harm upon consumption। অর্থাৎ আপনি ওই ওয়াটারটা খাওয়ার পরে বা পান করার পরে বা কনজিউম করার পরে আপনার উপর কোনো ক্ষতিকর প্রভাব আসবে না, সেটাকে আমরা বলবো সেফ ওয়াটার। অর্থাৎ সেফ এবং হোলসাম একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আলাদা করে আরেকটাকে ডেসক্রাইব করা পসিবল না। তাহলে পরের অংশটুকু কি? পোর্টেবল ওয়াটার। পোর্টেবল ওয়াটার কি? physically acceptable, it is physically, chemically and biologically acceptable। ফিজিক্যাল কি কি? ওয়াটারের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কি? ফিজিক্যাল হচ্ছে টার্বিডিটি, মানে ঘোলাটে ভাব। টার্বিডিটির নাম শুনছেন না আপনারা? কি হলো, শুনতে পাচ্ছেন? জি স্যার। যেমন পানি যদি খুব সব দিক থেকে বিশুদ্ধ, পানি যদি ঘোলা হয় খাবেন আপনি? খাবেন না। অথবা সব দিক থেকে বিশুদ্ধ, পানি খুব গরম, তাও কিন্তু খেতে আপনি এটা সুইটেবল ফিল করবেন না। ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে ওইটাই যেটা কেমিক্যাল গতভাবে কোনো দূষণ না, ফিজিক্যাল, যেমন গন্ধটা ভালো না, অডর অথবা টেম্পারেচার অথবা কালার, পানির সাথে ভালো, দেখতে কালচে কালচে বা হলদে হলদে, অথবা টেস্ট একটু বিটার, এই সমস্ত ক্রাইটেরিয়াকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি কি? কেমিক্যাল হচ্ছে সেখানে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া আছে বা কোনো ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস আছে বা অন্য কোনো ইন্ডাস্ট্রির ওয়াটার আছে, সেখানে হেভি মেটাল আছে বা আয়রন, এরকম আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ তো ভালো অ্যামাউন্ট, বা আর্সেনিক, এগুলো আছে কেমিক্যালি পলিউটেড। আর ব্যাকটেরিয়ালজিক্যালি অথবা বায়োলজিক্যালি হতে পারে, কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা আমরা খাই না। অর্থাৎ ওয়াটারটা কি হবে? ফিজিক্যালি, কেমিক্যালি এন্ড বায়োলজিক্যালি অ্যাকসেপ্টেবল অথবা ব্যাকটেরিয়ালজিক্যালি অ্যাকসেপ্টেবল। আর হতে হবে কি? সেফ টু ড্রিঙ্ক, অর্থাৎ নিরাপদ হতে হবে। অর্থাৎ কোনো ডিজিজ, রোগ সৃষ্টি করে এরকম কোনো অর্গানিজম থাকা যাবে না বা কোনো হার্মফুল কেমিক্যাল থাকা যাবে না।
আরেকটা হচ্ছে প্লেজেন্ট টু টেস্ট, অর্থাৎ টেস্টটা ভালো হতে হবে। আরেকটা হচ্ছে সুইটেবল ফর ডোমেস্টিক পারপাস, ডোমেস্টিক পারপাসেও এটা আমরা ইজিলি ইউজ করতে পারবো। ডোমেস্টিক পারপাসে কি, যেমন খুলনাতে কিছু সমস্যা হয়, পানির ভিতরে হার্ডনেস বেশি থাকলে দেখবেন যে বোতলের নিচে বা কন্টেনারের নিচে সাদা সাদা মোটামুটি আস্তরণ পড়ে যায়, বা কাপড় চোপড় ধোয়ার পরে শুকালে কাপড় চোপড় শক্ত শক্ত মনে হয়, এরকম কিছু থাকে। তার ডোমেস্টিক পারপাসও এটা আমার সুইটেবল হতে হবে। এগুলো পোর্টেবল ওয়াটার। আর প্যালাটেবল ওয়াটারটা কি হবে, এটা ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল, অর্থাৎ এর ভিতরে কোনো কালার অডর এগুলো থাকবে না, কিন্তু কেমিক্যালি অ্যাকসেপ্টেবল না, কেমিক্যালি আর বায়োলজিক্যালি অ্যাকসেপ্টেবল না। তা দেখতে সুন্দর কিন্তু এটা আসলে ক্ষতিকারক। এই হলো দুইটা পার্থক্য পোর্টেবল এবং প্যালাটেবলের মাঝে। আপনারা বুঝতে পারছেন সবাই পোর্টেবল এবং প্যালাটেবলের পার্থক্য? এগুলো কিন্তু খুব ভেরি বেসিক এবং গুরুত্বপূর্ণ টপিকস পরীক্ষার জন্য, সব সময়ের জন্য। জি স্যার। কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই সাথে সাথে আমাকে কোশ্চেন করবেন। এরপরে আমরা পড়বো হচ্ছে ওয়াটারের কম্পোনেন্ট, ওয়াটার সাপ্লাই কম্পোনেন্ট বা এলিমেন্ট। এখানে চারটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে সোর্স, অর্থাৎ আপনি ওয়াটার সাপ্লাই করতে হলে কোনো একটা জায়গায় কোন বিষয়কে খেয়াল রাখতে হবে, সেখানে সোর্স লাগবে অবশ্যই। যদি সোর্সে না থেকে ওয়াটার কোথা থেকে দিবেন? এই যে খুলনাতে যে প্রজেক্টটা করলো, সেখানে প্রথমে কিন্তু সোর্স নেওয়ার কথা ছিল ফুলতলা থেকে। ফুলতলার লোকজন দেয় নাই। কেন দেয় নাই জানেন? পরিবেশবাদীরা আন্দোলন করেছে যে ফুলতলাতে মিষ্টি পানি আছে, এবং এখান থেকে যদি সোর্স তারা হিসেবে এটাকে নেয়, তাহলে পানি এখান থেকে গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে যাবে, তখন এখানে পরবর্তীতে স্ট্রাকচার করার সময় অনেক অসুবিধা হবে। সেগুলো পরে একসময় আলোচনা করব। সেজন্য তারা সোর্সটাকে দেয় নাই, পরবর্তী মধুমতি রিভার থেকে নেওয়া হচ্ছে। মধুমতি রিভার থেকে না, আমি যদি ভুল না করে থাকি। কেউ কি জানেন আপনারা? জি স্যার, মধুমতি থেকে। মধুমতি থেকে, থ্যাংক ইউ। তাহলে শুধু সোর্স হলে হবে না, আবার আপনাকে কালেকশন করতে হবে না, কালেকশনও করতে হবে। এবং যদি কোনো অবিশুদ্ধ থাকে, অর্থাৎ আগে যেই আমি ক্রাইটেরিয়াগুলো বর্ণনা করলাম, পোর্টেবল হতে হবে, সেভ হোলসেম হতে হবে, ওই সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য যদি কোনো ওয়াটারের ভিতরে সমস্যা থাকেও, আপনাকে সেটা ট্রিটমেন্ট করে দিতে হবে, এরপরে ডিস্ট্রিবিউশন সাপ্লাই করতে হবে। চারটা কম্পোনেন্ট লিখবেন এবং চিত্রটা অবশ্যই দিবেন। চিত্র ছাড়াই চারটা লিখলে কিন্তু কোনো মার্ক নাই। তা সোর্স, ইনটেক, সেখানে পাম্প থাকে, এটা মিলে হচ্ছে কালেকশন সিস্টেম, এরপরে ট্রিটমেন্ট, এরপরে ডিস্ট্রিবিউশন। এগুলো আমরা পড়বো, প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে পড়বো ডিটেলস। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা এই যে কম্পোনেন্ট চারটা বললাম, এই চারটার ডিটেলস আলোচনা করব, এবং সেটার সাথেই মিল রেখে আমরা আমাদের ক্লাসকে আরো সামনে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার। ওকে, তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিলাম।